হ্যালো গাইজ, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। তোমরা যারা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডিকে কেন্দ্র করে পড়াশোনা করছো বা টার্গেট করেছো যে এই এক্সামগুলোকে ক্র্যাক করতেই হবে, তারা এই ক্লাসগুলি না দেখো তোমরা অনেক কিছু মিস করবে। তো আজকে আমরা পঞ্চম বা ফিফথ সেট আমরা কভার করব, যেখানে আমরা 10টি নয় 20টি বেস্ট প্রশ্নের সলিউশন দেখব ম্যাথসের। ঠিক আছে, তো আজকের সেটের প্রথম প্রশ্নে চলে আসি ডাইরেক্ট। কী বলা হয়েছে? বাই অ্যাডিং 2 টু দ্য নিউমিনেটর অ্যান্ড 5 টু দ্য ডিনোমিনেটর অফ এ ফ্র্যাকশন, দ্য ফ্র্যাকশন অবটেন ইজ ইকুয়াল টু হাফ। ওকে, দেখো তোমাদের একটু হাইলাইট করে দিই, তাহলে ব্যাপারটা তোমরা আরও ভালো বুঝতে পারবে কী বলা হয়েছে। কী বলা হয়েছে? বাই অ্যাডিং টু দ্য 2 টু দ্য নিউমিনেটর অ্যান্ড 5 টু দ্য ডিনোমিনেটর, কী করা হলো না, একটা ফ্র্যাকশনের নিউমিনেটরের সঙ্গে 2 এবং ডিনোমিনেটরের সঙ্গে 5 অ্যাড করার ফলে ফ্র্যাকশনটি হলো কি, ফ্র্যাকশন অবটেন্ড ইজ ইকুয়াল টু হাফ। তাহলে একটা ফ্র্যাকশন যদি আমি ধরে নিই এক্স বাই ওয়াই, যার লব হচ্ছে এক্স, নিউমিনেটর হচ্ছে এক্স এবং ডিনোমিনেটর হচ্ছে ওয়াই, নিউমিনেটর বাই ডিনোমিনেটর, এবং যদি লবের সঙ্গে আমরা 2 যোগ করি মানে x+2 করি এবং হরের সঙ্গে যদি 5 যোগ করি, এর ফলে যে ফ্র্যাকশনটি পাই আমি, তার ভ্যালু হচ্ছে 1/2। এটি বলা হয়েছে এই ফার্স্ট লাইনে। নেক্সট লাইনে কী বলা হলো? অলসো দ্য ফ্র্যাকশন অবটেন বাই সাবস্ট্র্যাক্টিং 2 ফ্রম দ্য বোথ দ্য নিউমিনেটর অ্যান্ড দ্য ডিনোমিনেটর। ওকে, তার মানে কি, এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই এই 2 থেকেই যদি আমি 2 বিয়োগ করে দিই, তাহলে যে ফ্র্যাকশনটি আমি পাই সেটি কত না 1/3 সঙ্গে সমান। ইজ ইট ক্লিয়ার? বলবো হ্যাঁ, একদম ক্লিয়ার। এবার এই দুটো ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন থেকে আমি এক্স আর ওয়াই ভ্যালু নির্ণয় করতে পারি, তাহলেই আমি কি ফ্র্যাকশনটি পেয়ে যাব। কিন্তু না, আমি সলভ কেন করবো? সময় নষ্ট করার কোনো মানে নেই। আমি কী করবো, 4টে অপশান এখানে দেওয়া আছে। অপশান দেওয়ার কারণ হচ্ছে এটাই, অপশান টেস্ট করি প্রশ্নের সলিউশন পেয়ে যাব। কী করে? এখানে 4টে অপশানই কি অ্যাকচুয়াল ফ্র্যাকশন কোনটা হবে, ফ্র্যাকশনই দেওয়া হয়েছে। তাহলে আমি কী করবো না, প্রথম ফ্র্যাকশানে দেখছি 4/17, মানে এক্সের ভ্যালু 4 এবং ওয়াই ভ্যালু 17। তাহলে এক্স থেকে এক্স প্লাস যদি 2 করি, তার মানে 4 প্লাস যদি আমি 4 প্লাস যদি 2 করি, তাহলে কত পাবো না 6, আর 17 প্লাস 5 করলে কত পাবো না 22, তাই তো? তাহলে x+2 মানে 4 প্লাস 2 করলে কত পাচ্ছি না 6, আর 5 প্লাস 17 করলে কত পাচ্ছি 22, আর 6/22 করলে কি 1/2 হয় না? হয় না, 1/2 হয় না। তার মানে এটি আনসার হতে পারে না। নেক্সট অপশানে চলে আসি। 8/15, আর 8 প্লাস 2 করলে কত পাই 10, আর 15 প্লাস 5 করলে কত পাই 20, আর 10/20 মানে তো 1/2 অবশ্যই। তার মানে কি ফার্স্ট ইকুয়েশন স্যাটিসফাই করছে, নেক্সটটিকেও স্যাটিসফাই করতে হবে। তার মানে 8 - 2 মানে 6 এবং 15 - 2 দ্যাট ইজ 13, আর 6/13 করলে কি 1/3 হয় না। তার মানে এই অপশানটিও আনসার হতে পারে না। 1/7, 1 প্লাস 2 করলে কত পাচ্ছি 3, এবং 7 প্লাস 5 করলে কত পাচ্ছি 12, তাই তো? তাহলে 3/12 কি 1/2 এর সঙ্গে সমান হয় না? 3/12 করলে কত 1/4, তাই তো? তার মানে এটিও আনসার হতে পারে না। লাস্ট পড়েছে 3/5, তাহলে এটিও চেক করে দেখে নিই, অবভিয়াসলি এটাই আনসার হবে। 3 প্লাস 2 হচ্ছে কত না 5, আর 5 প্লাস 5 কত 10, তার মানে এখানে 1/2 পাচ্ছি। ফার্স্ট ইকুয়েশন স্যাটিসফাই করছে। নেক্সট ইকুয়েশন স্যাটিসফাই করে দেখে নিই। 3 - 2 1 এবং 5 - 2 3, তার মানে 1/3। তার মানে অপশান ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। বোঝা গেল আশা করি প্রত্যেকের? তো অপশান টেস্ট করে এই ধরনের প্রশ্ন সলিউশন করতে তোমাদের হার্ডলি 10 থেকে 12 সেকেন্ড লাগবে, এর বেশি নয়। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 2তে কী বলা হয়েছে? দ্য এলসিএম অফ 48, 72 অ্যান্ড অ্যানাদার নাম্বার এক্স ইজ 576। তিনটে সংখ্যা 48, 72 এবং আরেকটা নাম্বার যাকে বলা হয়েছে এক্স, এবং এদের এলসিএম বলা হয়েছে কত না 576। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, ক্লিয়ার। এবার বলা হয়েছে এক্সের ভ্যালু কী হতে পারে। ঠিক আছে, এক্সের ভ্যালু কী হতে পারে? তিনটে সংখ্যা দেখে নিই কী কী, 48, 72 এবং অপরটি আমি জানি না এক্সের ভ্যালু আমি নির্ণয় করতে হবে। এদের এলসিএম বলা হয়েছে কত? এলসিএম হচ্ছে 576, আর আমরা জানি যে এলসিএম কথাটির পুরো অর্থ কি না লিস্ট কমন মাল্টিপল, তাই তো? তাহলে কমন মাল্টিপল আমায় খুঁজে বার করতে হবে। তাহলে দেখো 48, 72 একে যদি আমি ফ্যাক্টরাইজ করি, তাই তো? ফ্যাক্টরাইজেশন মেথড যদি আমি এলসিএম নির্ণয় করি, তাহলে আমি কী করবো না 48-এর মধ্যে আমি কী কী ফ্যাক্টর নির্ণয় করবো? ফ্যাক্টর মানে কি আমার প্রাইম ফ্যাক্টর। তাহলে 48কে আমি কী করতে পারি 3 × 16 করতে পারি। তাহলে 16কে আমি কী লিখতে পারি না 2 to the power 4, 2 to the power 4 × 3 হচ্ছে 48। সিমিলারলি 72কে আমরা কী লিখতে পারি 8 × 9 মানে 2 কিউব ইন্টু 3 স্কোয়ার লিখতে পারি। বলবে হ্যাঁ, একদম লিখতে পারি। এক্স আমি জানি না, তাহলে 576-এর মধ্যে আমি দেখি যে 2-এর সর্বোচ্চ পাওয়ার কত আছে আর 3-এর সর্বোচ্চ পাওয়ার কত আছে। তাহলে আমরা জানি যে 576 ইজ ইকুয়াল টু কি না 576 হচ্ছে 24 স্কোয়ার,
24 স্কোয়ার, আর 24 মানে হচ্ছে কি 3 × 8, তার মানে 3 স্কোয়ার দেখতে পাচ্ছি, আর 8 মানে কি 2 কিউব, আর কিউবের হোল স্কোয়ার মানে 2⁶। তার মানে এখানেও 3 আর 2 বর্তমান, এখানে প্রত্যেকটা তো 3 2 বর্তমান, আমাদের অবভিয়াসলি এক্সের মধ্যেও 3 2 ছাড়া আর অন্য কিছু প্রাইম নাম্বার থাকবে না। কিন্তু তার সর্বোচ্চ পাওয়ার কত হবে? দেখতে পাচ্ছি 2-এর সর্বোচ্চ পাওয়ার এখানে কত আছে? 6 আছে, কিন্তু এখানে 2-এর সর্বোচ্চ পাওয়ার কি 6 আছে 48 আর 72-এর মধ্যে? না, 48 মানে 2⁴ আছে এবং 72 2⁵ আছে। তার মানে অবভিয়াসলি এক্সের মধ্যেই 2⁶ বর্তমান। কারণ কি এলসিএম মানে কোনটা নিতে হবে না, সর্বোচ্চ পাওয়ার যার মধ্যে অবস্থান আছে তাকে নিতে হবে। তাহলে 2-এর সর্বোচ্চ পাওয়ার 6, সেটা 48ও নেই 72ও নেই, তার মানে অবভিয়াসলি সেটা এক্সের মধ্যে বর্তমান। 2⁶ মানে 64 তো অবশ্যই হবে, 64 তো অবশ্যই হবে। তবে এর সঙ্গে আর কি প্রাইম নাম্বার লুকিয়ে থাকতে পারে না 3। এবার 3 কী হবে সেই ভ্যালু আমার ডিপেন্ড করবে না এখানে অপশান কী আছে তার ওপর, এখানে অপশান কী আছে তার ওপর। এখানে দেখতে পাচ্ছি 3 স্কোয়ার আছে, তাহলে ম্যাক্সিমাম এখানে এনের ভ্যালু কী হতে পারে না 2 হতে পারে। এটা মনে রাখতে হবে যে এখানে এনের ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে না ম্যাক্সিমাম 2 হতে পারে, ম্যাক্সিমাম 2 হতে পারে। আর কী হতে পারে না মিনিমাম কত হতে পারে না মিনিমাম এনের ভ্যালু 0 হতে পারে, মিনিমাম এনের ভ্যালু কত হতে পারে না 0 হতে পারে, এটুকু মাথায় রাখতে হবে। তার মানে কী কী নাম্বার হতে পারে এক্সের ভ্যালু প্রবাবিলিটি কী কী না এক্সের ভ্যালু তো 2⁶ মানে 64 ইন্টু 3⁻0 মানে 1, তাহলে 64। আর কী হতে পারে 2⁶ মানে 64 ইন্টু 3⁻1 মানে ইন্টু 3, আর 64 ইন্টু কি 3 স্কোয়ার। এই তিনটে সংখ্যা হতে পারে এক্সের ভ্যালু। তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে যেটি আমার অপশানে থাকবে সেটি হবে কারেক্ট আনসার। দেখো 64 কত দেখতে পাচ্ছ না নেই, তার মানে 64 হতে পারে না। 64 × 3 করলে কত হবে 192, 192 আছে অবশ্যই, অপশান বি হতে পারে কারেক্ট আনসার এবং বি হবে কারেক্ট আনসার। দেখো 64 × 9 করলে আমি পাবো কি না 576, 576, কিন্তু 576 অপশানে আছে না, তার মানে একমাত্র 192 অপশান বি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, খুব ভালো একটি প্রশ্ন, অসাধারণ কনসেপ্ট। দ্য ভ্যালু অফ 5³ × 5⁴ × 5 স্কোয়ার। তো আমরা জানি যে যদি a⁴m × a⁴n × a⁴p থাকে, তাই তো এই গল্পটি আমরা আগেই শিখেছি খুব ছোটোবেলায়, যে যদি কোনো একটি গুণফলের মধ্যে বেস সমান থাকে তাহলে পাওয়ারগুলো কী হবে জাস্ট যোগ হয়ে যাবে, মানে a⁴m + n + p হয়ে যাবে কারেক্ট আনসার। যেখানে m এর ভ্যালু কত 3, n এর ভ্যালু 4 এবং p এর ভ্যালু 2, মানে 3 + 4 + 2 মানে a⁴9 মানে হচ্ছে 5⁹9। অপশান এ হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 4, দ্য ভ্যালু অফ 1/1 + cot² x এর হোল স্কোয়ার প্লাস tan² x/1 + tan² x এর হোল স্কোয়ার প্লাস 1/tan² x। এই প্রশ্নটির সমাধান করব কী করে? আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স একটি অ্যাঙ্গেল আছে, একটি মাত্র অ্যাঙ্গেল হচ্ছে এক্স, ঠিক আছে, দুটি অ্যাঙ্গেল কিন্তু এখানে নেই, একটি অ্যাঙ্গেল। তো এই ধরনের প্রশ্নের সঠিক সমাধান পাওয়ার জন্য এবং কম সময়ে সলিউশন করার জন্য যেটা আমায় করতে হবে সেটা হচ্ছে ভ্যালু পুটিং মেথড। এবার কার ভ্যালু পুট করবো? অবভিয়াসলি এখানে এক্সের ভ্যালু, মানে যে অ্যাঙ্গেলের ভ্যালু আমার জানা ট্যানের, তাই তো, মানে tan 30, tan 60, tan 45, যে ভ্যালুগুলো আমার ট্যানের ভ্যালু জানা আছে সেই ভ্যালুগুলো পুট করবো। আমি জানি যে tan 45 1 হয় এবং cot 45ও 1 হয়, তো আমি জন্য 45 ধরে কাজ করবো এই ধরনের প্রশ্নে, ওকে, যখন tan এবং cot থাকবে শুধু। তাহলে আমরা জানি এক্সের যদি ইফ এক্স = 45 হয়, ইফ এক্স = 45 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারবো যে tan 45 ডিগ্রি = cot 45 ডিগ্রি হচ্ছে 1। এই জনকারী ভ্যালু কত 1, ব্যাস 1 ফুট করে দাও। তাহলে 1/1 + 1 মানে 2 স্কোয়ার মানে 1/4। এখানে দেখতে পাচ্ছি tan² x মানে কত হবে 1 মানে 1 স্কোয়ার মানে 1, আর নিচে দেখতে পাচ্ছি না 1 + 1 এর হোল স্কোয়ার মানে আবার কি 4ই পাচ্ছি। আর এখানে কি 1/কত 1 হচ্ছে 1 + tan² x মানে 1/2। তাহলে দেখো 1/4 1/4 মানে কত 2/4 প্লাস হাফ, আর 2/4 মানে তো হাফই হচ্ছে, তাহলে হাফ প্লাস হাফ মানে কত 1। তাহলে অপশান ডি হবে প্রশ্নের সঠিক সমাধান। তাহলে জাস্ট ভ্যালু পুটিংয়ের মাধ্যমে এই ধরনের প্রশ্নের সমাধান খুব তাড়াতাড়ি তোমরা করতে পারবে। এছাড়া তোমরা যদি ব্রড নিয়মে করতে যাও, তোমরা যদি কোনো ক্যালকুলেটিভ এক্সাম থাকে যেখানে তোমাদের স্টেপ করে দেখাতে হবে, সেখানে তোমরা 1 + cot² x এর মানে কি না আমরা জানি যে cosec² x - cot² x হচ্ছে 1 এবং sec² x - tan² x = 1। তাহলে এই দুটো ফর্মুলা কাজে লাগিয়ে এই প্রশ্নটির সমাধান তোমরা ব্রড নিয়মে করে ফেলতে পারবে। ওকে, তো তোমরা একবার ট্রাই করে নেবে ঘরে, ঠিক আছে, না পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি আবার করিয়ে দেবো, ঠিক আছে।
চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 5-এ কী বলা হয়েছে? টু পোলস আর অন দ্য আইদার সাইড অফ রোড। খুব ভালো করে বুঝবে, মার্ক করতে যাব। দুটো পোল বলা হয়েছে কি না একটি রোডের দুই দিকে অবস্থিত। আইদার সাইড এ কথাটার মানে হচ্ছে দুই দিকে। তাহলে দুটি পোল একটি রোডের আইদার সাইড দুই দিকে অবস্থিত, ঠিক আছে? দুটি পোল, এই দুটি পোলের হাইট কিছু বলে দেওয়া হয়নি। তাহলে এই হচ্ছে আমার রোড, ঠিক আছে? এই রুটের দুই পারে দুটো কী আছে না পোল আছে। এই হচ্ছে একটি পোল, এই হচ্ছে অপর পোল, ঠিক আছে? এবার কী বলা হলো না 20 মিটার লং ল্যাডার, একটি সিঁড়ি কী করা হলো না এই দুই পোলের মধ্যেখানে প্লেস করা হলো। ইজ প্লেসড বিটুইন দ্য টু পোলস, ঠিক আছে? তাহলে প্লেস বিটুইন মানে হচ্ছে এদের মাঝামাঝি কোনো একটা জায়গায়, মানে ঠিক মিডল পয়েন্টে নয়, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। ওকে, তাহলে এখানে প্লেস করা হলো। এবার কী বলা হলো? ওয়েন দ্য ল্যাডার রেস্ট এগেনস্ট ওয়ান পোল, যখন এই সিঁড়িটি কী করছে না একটি পোলের, প্রথম পোলটি ধরো এই পোলটির গায়ে ঠেকানো হচ্ছে, তখন সেটি 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। কোশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে টু পোলস আর অন আইদার সাইড অফ এ রোড। দুটি পোল আছে কোথায় না, দুটি পোল কোথায় আছে না একটি রোডের দুই দিকে, ঠিক আছে? সেটাই মানে হচ্ছে এই প্রথম লাইনটি, যে টু পোলস আর অন আইদার সাইড অফ এ রোড। ওকে, তাহলে এই হচ্ছে আমার রোড সাপোজ, এবং এই রোডটির দুই ধারে কী আছে না দুটি পোল আছে, এদিকে একটি, এদিকে একটি। তাহলে এই যে লাইনটা নিয়েছে এটা হচ্ছে কি না এই লাইনটা হচ্ছে রাস্তার চওড়া কতটা, রাস্তার উইথ কতটা, ঠিক আছে? এবার দেখো বলা হয়েছে যে 20 মিটার লং ল্যাডার ইজ প্লেস বিটুইন দ্য টু পোলস, ঠিক আছে? একটি ল্যাডার বা সিঁড়ি কী করা হয়েছে এই দুটো পোলের মধ্যেখানে মাঝামাঝি কোনো একটা জায়গায় প্লেস করা হয়েছে, ঠিক আছে? এবার মধ্যেখানে মাঝামাঝি জায়গা মানে কি মিড পয়েন্টে নয়, কিন্তু এর ভেতরে যে কোনো জায়গায়, ঠিক আছে? এবার বলা হলো ওয়েন দ্য ল্যাডার রেস্ট এগেনস্ট ওয়ান পোল, যখন এই ল্যাডারটি সিঁড়িটি কী হয় না একটি পোলের গায়ে ঠেকিয়ে রাখা হয়, তখন সেটি কী করে না ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি উইথ দ্য পোল। এটি কিন্তু খুব ভালো একটি ইম্পর্ট্যান্ট জায়গা, যেটির দিকে তোমার ফোকাস করতে হবে, যে এই ধরো এই পয়েন্টে ল্যাডারটিকে রাখা হয়েছে, এবং এই ল্যাডারটি যখন এই প্রথম পোলের গায়ে ঠেকিয়ে রাখা হয়েছে, তখন সেটি পোলের সঙ্গে, ঠিক আছে, গ্রাউন্ডের সঙ্গে নয় বা রাস্তার সঙ্গে নয়, কার সঙ্গে না পোলের সঙ্গে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম ক্লিয়ার। এবার কী করা হলো? ওয়েন ইট ইজ টার্ন টু রেস্ট এগেনস্ট দ্য আদার পোল, যখন এই সিঁড়িটিকে ল্যাডারটিকে ঘুরিয়ে কী করা হলো না অপর পোলের গায়ে ঠেকিয়ে রাখা হলো, তখন সেটি কী করলো না তখন সেটি করলো কি ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ দ্য রোড, তখন সে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করলো কার সাথে না রাস্তার সাথে। তাহলে এই দুটি জায়গা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমার নির্ণয় করতে হবে ক্যালকুলেট দ্য উইডথ অফ দ্য রোড, রাস্তাটি কতটা চওড়া সেটা নির্ণয় করতে হবে। তাহলে এই প্রশ্নটি দাঁড়িয়ে আছে একটি মাত্র কনসেপ্টের ওপর, যেটি কি না একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমার দেওয়া থাকে, এবং সেখানে যদি রাইট অ্যাঙ্গেল বাদ দিয়ে বাকি দুটি কোণের প্রত্যেকটির ভ্যালু 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি হয়, তাহলে বলবো যে লম্ব ভূমি এবং অতিভুজের লেন্থের রেশিও হচ্ছে কত না 1:√3:2। খুব ভালো করে মনে রাখবো যে যদি আমার কাছে বলা থাকে যে 90 ডিগ্রি বাদ দিয়ে বাকি দুটো কোণের প্রত্যেকটি হচ্ছে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, যেখানে 30 ডিগ্রি হচ্ছে লম্বের অপোজিট কোণ এবং 60 ডিগ্রি হচ্ছে বেজের অপোজিট কোণ, এবং 90-এর অপোজিটে কী আছে হাইপোটেনিউস, তাহলে লম্ব ভূমি এবং অতিভুজের লেন্থের রেশিও কী হবে না 1:√3:2। খুব ভালো একটি কনসেপ্ট, এই কনসেপ্টটি মনে রাখা কিন্তু খুব দরকার। ওকে, তাহলে যদি আমি বলি 30 ডিগ্রির অপোজিট সাইড মানে লম্বের উচ্চতা যদি আমি বলি, লম্বের লেন্থ যদি আমি বলি এক্স, তাহলে 60-র অপোজিটে যে থাকবে তার লেন্থ কত হবে x√3, এবং হাইপোটেনিউসের লেন্থ হবে 2x। তাহলে দেখো এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে কিন্তু এই প্রশ্নের সলিউশন খুব ভালো করে বুঝবো। এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটিও একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। প্রথম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে দেখছি যে এই কোণটি 60 ডিগ্রি, তার মানে অবভিয়াসলি এই কোণটি 30 ডিগ্রি। তাহলে আমরা দেখেছি 30-র অপোজিটে যদি এক্স থাকে তাহলে 60-র অপোজিটে হবে x√3 এবং 90-র অপোজিটে হবে 2x। তাহলে 2x কার লেন্থ না 2x হচ্ছে ল্যাডারের লেন্থ বা সিঁড়ির দৈর্ঘ্য, ঠিক আছে? সিমিলারলি এই একই সিঁড়ি ঘুরিয়ে অপর পোলে রাখা হয়েছে, তার মানে এটিও কী হবে 2x হবে, এটিও কী হবে 2x হবে, তার মানে এটি হাইপোটেনিউসের লেন্থ 2x এখানে। তাহলে 30 ডিগ্রির অপোজিটে যে বসে আছে সে কত না 30-র অপোজিটে যে বসে সে হচ্ছে সে হচ্ছে x। তার মানে 60-র অপোজিটে কে বসে আছে না x√3। তাহলে আলটিমেট উইথ কত হলো? দেখো উইথ কত পেয়ে গেলাম না x√3 প্লাস x√3, তার মানে 2x√3 পেয়ে গেলাম রাস্তার উইথ, যেখানে ল্যাডারের লেন্থ বলা ছিল 20, তার মানে 2x এর ভ্যালু বলা হয়েছে কত 20। তাহলে 2x দেখো এখানেও আছে, তাহলে 2x = কত হয়ে গেল 20, তাহলে 20 × √3 মানে হচ্ছে 1.732, √3 ভ্যালু কত না 1.732, আর তার সঙ্গে 20 গুণ করলে কত হবে
না আমি এখানে 2 নেওয়ার দরকার নেই, কারণ এখানে প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছি 34.64, মানে দশমিকের পরে দুটো সংখ্যা নিয়েছে। তাহলে 20 × 1.732 গুণ করলে হবে 30.64, কত 34.64 অপশন ডি হবে প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে এ ফ্যাক্টরি বিল্ড ইন দ্য শেপ অফ এ কিউবয়েড এক্সেপ্ট ফর ইটস রুফ হ্যাড ইটস ডাইমেনশনস গিভেন অ্যাজ 140 মিটার 10 মিটার ইন্টু 10 মিটার। এর মানে কি না, একটি ফ্যাক্টরি যেটি একটি আয়তঘন আকারের, কী ধরনের দেখতে না কিউবয়েডাল, ঠিক আছে, ফ্যাক্টরি বিল্ড ইন দ্য শেপ অফ কিউবয়েড, ঠিক আছে, কিউবয়েডের আকারের বা আয়তঘন আকারের একটি ফ্যাক্টরি এক্সেপ্ট ফর ইটস রুফ, মানে কি এর মাথাটা কিন্তু কিউবিক্যাল নয়, ঠিক আছে, মানে মাথা চাপা নয়, ঠিক আছে, যার কী করা হয়নি, যার ছাদ এখনও তৈরি হয়নি। তার মানে ছাদ তৈরি হয়নি মানে কি, বাকি আমরা জানি একটি কিউবয়েডের টোটাল 6টি ফেস, তাহলে 6টি ফেসের মধ্যে 5টা ফেস তৈরি করা হয়েছে, ঠিক আছে, একটি ফেস এখনও তৈরি করা হয়নি, মানে মাথা এখনও তৈরি করা হয়নি। ওকে, তাহলে দেখো আমি এখানে চিত্র অলরেডি এঁকে রেখেছি কিউবয়েডের, যার 5টি ফেস আমি দেখতে পাচ্ছি এবং 6th ফেস যেটা উপরের টপ সেটা কি ঢাকনা দেওয়া এখনো হয়নি। এবার বলা হয়েছে এর ডাইমেনশন কি 140 মিটার ইন্টু 10 মিটার 10 মিটার, মানে কি এর লেন্থ বলা হয়েছে কত, এর লেন্থ বলা হয়েছে 140 মিটার, তার মানে এটি লেন্থ যার ভ্যালু হচ্ছে কত 140, ঠিক আছে, ব্রেথ কী বলা হয়েছে 10, এটি হচ্ছে ব্রেথ 10 মিটার, এবং হাইট বলা হয়েছে কত না 10 মিটার। তাহলে লেন্থ ব্রেথ আর হাইট বলা হয়েছে, তাহলে এখান থেকে আমি কি ভেতরের জায়গার ভলিউম আমি পেয়ে যাবো যদি আমি ছাদ দিয়ে দিই, যেটা এবং যেটার আকার কি কিউবয়েডই যদি হয়, ঠিক আছে, যদি আমি ছাদ দিয়ে দিই, ছাদটা যদি একটি ফেস হয়, ফেস মানে সেটা আয়তাকার হবে অবভিয়াসলি, তাই তো, যদি সেটা হয় তাহলে আয়তক্ষেত্রাকার আকারে হয়, তাহলে আমি বলতে পারবো যে এটি একটি পুরো কিউবয়েড, সম্পূর্ণ কিউবয়েড, এবং 10 × 10 × 140 হবে এর ভলিউম। কিন্তু এবার ছাদ কিন্তু আঁটা হবে, কিন্তু ছাদ কী ধরনের আঁটা হবে, কীরকম স্ট্রাকচার করা হবে, দ্য স্ট্রাকচার ইজ দেন ক্লোজড অন দ্য টপ উইথ এ সেমি সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার। ওকে, এবার সেমি সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার করা হলো, কী করে করা হলো দেখো এরকম হবে। ওকে, এবার ছাদটা আড়ালো, ছাদটা কীরকম হলো সেমি সিলিন্ডার। সেমি সিলিন্ডার মানে কি, একটা সিলিন্ডারকে অর্ধেক যদি আমি করে দিই সেটা যেরকম আকার হবে সেরকম। এটা হচ্ছে একটি সিলিন্ডার, এই সিলিন্ডারটাকে মধ্যখান থেকে আমি অর্ধেক করে দিই, তাহলে সেই আকারটা যেরকম দেখতে হবে সেটা হচ্ছে এই আকারের সঙ্গে সমান, ঠিক আছে। মনে রাখবো এখানে এই যে 10 মিটার যে লেন্থ, এই 10 মিটার লেন্থ মানে যেটা হচ্ছে ব্রেথ, সেটি হবে কি এই সেমি সিলিন্ড্রিকাল যে স্ট্রাকচারটি আছে তার কি না তার ব্যাস, মানে 2r এর ভ্যালু হবে কত 10, ঠিক আছে। তাহলে আমরা জানি যে সিলিন্ডারের ভলিউম কি হয়, সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা হচ্ছে πr²h, πr²h, কিন্তু এখানে সেমি সিলিন্ডার বলা হয়েছে, সেমি মানে অর্ধেক সিলিন্ডার, মানে জাস্ট এর ভলিউম কী হবে হাফ হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু পাই ইন্টু r² ইন্টু এইচই হবে সেমি সিলিন্ডারের ভলিউম, এবং সেটি আমরা নির্ণয় করতে বলা হয়েছে। দেখো দ্য ভলিউম অফ দ্য সেমি সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার ফর্মিং দ্য রুফ ইজ, সেটি আমরা নির্ণয় করতে হবে, তাহলে হাফ πr² যে ভ্যালু নির্ণয় করতে হবে, এবার এটা মুছে দিই, তাহলে দেখো এখানে পাই এর ভ্যালু আমরা জানি 22/7, আর পাই এর ভ্যালু এখানে অবশ্যই 22/7 নেবো, এবং আর এর ভ্যালু আর এইচ এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি বলে দিচ্ছি যে 2r = 10, তার মানে আর এর ভ্যালু কত হবে না 5, আর এর ভ্যালু পেয়ে গেলাম, আর এই যে লেন্থ, এই লেন্থই হয়ে যাবে কি এই সেমি সিলিন্ডারের হাইট, তাহলে লেন্থ কত বলা হয়েছে 140, তার মানে হাইট কত হবে 140, তাহলে দেখো সব করে আর এর ভ্যালু পেয়ে গেলাম, এইচ এর ভ্যালু পেয়ে গেলাম, তার মানে হাফ ইন্টু 22/7 ইন্টু r² মানে আর এর ভ্যালু কত 5, তার 5² 25, আর ইন্টু হাইট কত হচ্ছে না 140 হবে এর কারেক্ট আনসার। তাহলে 2 সাথে 14, এখানে হচ্ছে তাহলে 10, তাহলে 22 220 আর 25, তার মানে হচ্ছে কত পাবো না 5500, 5500, অপশন বি হবে প্রশ্নের সঠিক আনসার। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, খুব দারুণ একটি প্রশ্ন, কনসেপচুয়াল, কনসেপ্ট জানা থাকলে প্রশ্নের মধ্যে কিন্তু কিছু নেই, ঠিক আছে। চলে আসি পরের প্রশ্ন। নাম্বার 7-এ কী বলা হয়েছে, ইন দ্য গিভেন ফিগার অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিডি, আর কি বলা হলো না বিসি ইজ ইকুয়াল টু বিডি, অ্যান্ড দেন ট্রায়াঙ্গেল সিএবি সর্বসম টু ট্রায়াঙ্গেল কী হবে সেটা আমরা নির্ণয় করতে হবে। তাহলে দুটি ট্রায়াঙ্গেল সর্বসম হওয়ার জন্য আমরা জানি যে কতগুলি শর্ত আছে যেগুলোকে ফুলফিল করতে হয়, সেগুলো কী কী না ফার্স্ট হচ্ছে এস এস এস, সেকেন্ডটি হচ্ছে এস এ এস, থার্ডটি হচ্ছে এ এ এস অথবা এ এস এ, এবং ফোর্থটি হচ্ছে আর এইচ এস। তাহলে এই প্রত্যেকটি শর্ত আমরা আমাদের কনগ্রুয়েন্সি যে চ্যাপ্টার ক্লাস করানো হয়েছে জিওমেট্রির, সেখানে পুরোপুরিভাবে প্রত্যেকটা ডেসক্রাইব করা হয়েছে। যারা ক্লাসগুলো এখনও দেখোনি তারা অ্যাটেন্ড করো জিওমেট্রি প্লেলিস্টে গিয়ে,
ঠিক আছে, সেখান থেকে তোমরা কনগ্রুয়েন্সির ওপর একদম খুঁটিনাটি সমস্ত তথ্য জানতে পারবে এবং তার উপর একটি প্রবলেম সলভেস ক্লাসও করানো আছে, যেখান থেকে তোমরা এই ধরনের প্রশ্ন দেখেই আনসার করতে পারবে। ঠিক আছে, দেখো কী বলা হয়েছে না, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি না অ্যাঙ্গেল এবিসি সঙ্গে অ্যাঙ্গেল এবিডি কি সমান, এই দুটো অ্যাঙ্গেল সমান। বিসি সমান বলা হয়েছে বিডি, এবং আমি দেখতে পাচ্ছি এবি হচ্ছে কমন সাইড, এবি সাইডকে এই ট্রায়াঙ্গেলটিও ইউজ করছে এবং এবি সাইডকে এই ট্রায়াঙ্গেলটিও ইউজ করছে। তাহলে আমি বলতে পারি এই ট্রায়াঙ্গেল দুটো সর্বসম কোন শর্তে, দুটি সাইড সমান এবং তাদের মধ্যবর্তী কোণ সমান, তার মানে এস এ শর্তে। তাহলে বাকি শর্তগুলো আমার এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে না, একমাত্র এই শর্তটি অ্যাপ্লিকেবল, এস। তার মানে এই দুটো ট্রায়াঙ্গেল সর্বসম, এটা তো শিওর। তাহলে এবার এই দুটো ট্রায়াঙ্গেল সর্বসম হলে প্রথম ট্রায়াঙ্গেলটি বলা হয়েছে সিএবি, কী অর্ডারে বলা হয়েছে সিএবি। তাহলে সি দেখতে পাচ্ছি কোণের অপোজিটে আছে, দেখো এই কোণটি সমান কোণটি মানে কি এবিসি এর অপোজিটে সি ভার্টেক্স আছে। তাহলে এবিসি এর সঙ্গে কোন অ্যাঙ্গেল সমান না এবিডি, তাহলে এবিডির অপোজিটে কী হবে ডি, তাই তো। তার মানে ট্রায়াঙ্গেলটির নামকরণ কীরকম হবে, এখানে যে অর্ডার মেনটেন করা হয়েছে এখানেও সেই অর্ডার। তাহলে এখানে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল এ বি ডি এর অপোজিটে আছে ভার্টেক্স ডি, তার মানে ডি দিয়ে শুরু হবে। তাহলে ডি দিয়ে শুরু হলে একমাত্র অপশান এ অপশান বি আনসার হতে পারে, অপশান সি অপশান ডি হবে না। তাহলে ডি বি এ অথবা ডি এ বি। তাহলে এখানে দেখো সি এর পর কাকে নেওয়া ছিল সি এ বি, তাহলে এখানেও কী হবে, এ কার অপোজিটে আছে না সিবির অপোজিটে, তাহলে সিবির সঙ্গে বা বিসির সঙ্গে কে সমান বিডি, তাহলে বিডির অপোজিটে এই ট্রায়াঙ্গেলের কোন ভার্টেক্স আছে না অপোজিটে আছে এ ভার্টেক্স। তার মানে এখানে কী দেখবো না ডি এ বি দেখতে পাবো, অপশান বি হবে সঠিক আনসার। তার মানে এখানে আমরা কী লিখবো না ডি এ বি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলে যাই পরের প্রশ্ন। Question number 8. What is the nature of the roots of 3x square plus 6x minus 5 is equal to 0? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3x square 6x minus 5 এটি একটি কী ধরনের ইকুয়েশন, হলো দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন বা বাংলায় বলবো দ্বিঘাত সমীকরণ। এবং দ্বিঘাত সমীকরণে আমরা জানি দুটি রুট থাকে, একটি হচ্ছে আলফা এবং একটি হচ্ছে বিটা। এবার এদের নেচার কীরকম হবে, সেটা ডিপেন্ড করে কয়েকটি গল্পের উপর। যেমন কি, তাহলে 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5 না লিখে আমি লিখলাম ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তাই একটি স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণের রূপ ইজিক্যাল টু 0 হয়, তাহলে বলবো যে যদি আমরা দেখি ফার্স্ট কন্ডিশন যে বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি কি, বি হচ্ছে এক্সের কোফিশিয়েন্ট, এ হচ্ছে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট এবং সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা দেখব যে দুটি রুট পাবো, দুটি রুট কী হতে পারে, একটি দ্বিঘাত সমীকরণ, একটি আলফা এবং একটি বিটা। এই দুটি রুট কীরকম হবে না এই দুটি রুট হবে ডিস্টিংক্ট, আলাদা আলাদা এবং রিয়েল। ঠিক আছে, যদি এই কন্ডিশন ফুলফিল করে তাহলে রুট দুটি কীরকম হবে না রিয়েল হবে অবভিয়াসলি এবং ডিস্টিংক্ট হবে। কী হবে, ডিস্টিংক্ট হবে, আলাদা আলাদা হবে। ওকে, যদি নাম্বার 2 যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 হয়, যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 হয়, তাহলে রিয়েল তো হবেই রুট দুটি এবং তার সঙ্গে হবে ইকুয়াল, ইকুয়াল। নাম্বার 3 যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, তাহলে আমরা কি পাবো না এই দুটি যে রুট এরা তো ইকুয়াল বা নন ইকুয়াল সেরকম তো কোনো গল্পই নেই, এটা কী হবে না নন রিয়েল হবে। ঠিক আছে, এরা রিয়েল হবে না, নন রিয়েল রুটস হবে। ওকে, তাহলে আমাকে বি স্কোয়ার মাইনাস 4ac-র ওপর ডিপেন্ড করবে যে এদের রুটগুলি অ্যাকচুয়ালি কী ধরনের, এই রুটগুলোর নেচার কী, আলফা বিটার নেচার কী। তাহলে বি স্কোয়ার দেখো এই দুটো ইকুয়েশনকে যদি আমি তুলনা করি তাহলে দেখব যে এ এর ভ্যালু এখানে কী হচ্ছে না 3, বি এর ভ্যালু কী হচ্ছে না 6 আর সি এর ভ্যালু কী হচ্ছে না -5। তাহলে আমরা নির্ণয় করতে হবে কার ভ্যালু না বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালু। তাহলে বি এর ভ্যালু কত 6 স্কোয়ার কত 36, 4ac এর ভ্যালু কত 3, সি এর ভ্যালু -5 আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেল। তাহলে 4 × 3 × 5 মানে হচ্ছে 60, তার মানে 36 আর 60 দ্যাট ইজ 96, তার মানে প্লাস ভ্যালু পাচ্ছি, তার মানে গ্রেটার দ্যান 0, তাই তো বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু গ্রেটার দ্যান 0। তারপরে কোন শর্তের অন্তর্গত, এই শর্তের অন্তর্গত, এবং যেটা হলে কী হয় না দুটি যে রুট আলফা এবং বিটা তারা কী হবে রিয়েল হবে এবং ডিস্টিংক্ট হবে, তার মানে অপশন এ হবে প্রশ্নের সঠিক সমাধান। দ্য রুটস আর রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। বোঝা গেছে প্রত্যেকের, বলবে দাদা হ্যাঁ একদম বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। চলে যাই পরের প্রশ্নে। ইফ দ্য নাম্বারস আর ইন দ্য রেশিও 5:6:8, তিনটে নাম্বার
3 numbers are in the ratio 5:6:8. তিনটে নাম্বার কী রেশিও আছে? তাহলে দেখলাম ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার অ্যান্ড থার্ড নাম্বার, এটা কী রেশিও আছে? না 5:6:8. খুব ভালো কথা। তাহলে বলতে পারি তিনটে নাম্বার কী কী? 5x, 6x, 8x। ঠিক আছে, এক্স ধরছি তার কারণ আছে। আচ্ছা, এক্স না ধরে বলি আগে গল্প, এক্স ধরবো না। এদের রেশিও বলা হয়েছে 5:6:8। বলা হলো দ্য সাম অফ দের স্কোয়ার্স ইজ 1250। খুব ভালো করে বুঝবে, এদের বর্গের সমষ্টি বলা হয়েছে 1250। দ্য সাম অফ দেয়ার স্কোয়ার্স ইজ 1250, তাই তো? তাহলে বর্গের সমষ্টিটা 5 স্কোয়ার করলে কত পাবো? 25। 6 স্কোয়ার করলে কত পাবো? 36। 8 স্কোয়ার করলে কত পাবো? 64। তাহলে 64 প্লাস 36, 100 প্লাস 25, দ্যাট ইজ 125। এই 125-এর ভ্যালু কত বলা হয়েছে? না 1250। 1250। দেন দ্য প্রোডাক্ট অফ দিস অফ দোজ নাম্বারস ইজ, অফ দোজ নাম্বার, তাহলে অফ দোজ নাম্বার মানে কি? ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড নাম্বার প্রোডাক্ট কত? 5 6 30, 30 60 কত? 240। তাহলে 125-এর ভ্যালু যদি 1250 তুমি বলতে 10 গুণ, কত গুণ? 10 গুণ। তাহলে 240 ভ্যালু কত হবে? 2400। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। এখানেই হয়ে যাবে একটা মস্ত বড় ভুল, এখানেই হয়ে যাবে একটা মস্ত বড় ভুল। যে এটা করে আসবে তার পরীক্ষা ওখানেই শেষ। ঠিক আছে, সে আর এক্সপেক্ট করবে না যে পরীক্ষা তার ভালো ফল হবে, কারণ তার কনসেপ্টই ক্লিয়ার নেই। আচ্ছা, এখানে 1250, এই যে 125-এর ভ্যালু 1250, যেখানে আছে প্রত্যেকটা বর্গ, এখানেও কি আছে? 5 হলে এখানে আমি বলতে পারি 5x, এখানে 6x। এবার দেখো এক্স ধরছি, গেলে ব্যাপারটা বুঝতে পারবে। তিনটের সংখ্যা 5x, 6x, 8x। তার মানে 25x² প্লাস 36x² প্লাস 64x²-এর ভ্যালু কত? না 125x²। তাহলে 125x²-এর ভ্যালু হচ্ছে 1250। তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি? না x²-এর ভ্যালু হচ্ছে কত? 10। সেখান থেকে আমি কি বলবো? x²-এর ভ্যালু হচ্ছে 10। তার মানে x-এর ভ্যালু কত গো? না x-এর ভ্যালু হচ্ছে কত? না √10। এক্সের ভ্যালু কত? √10। তাহলে এক্সের ভ্যালু যদি √10 হয়, এক্সের ভ্যালু যদি √10 হয়, তাহলে এবার আমাকে বলো যে 5x, 6x আর 8x-এর গুণফল কত হবে? 5x, 6x আর 8x-এর গুণফল কত হবে? তাহলে এক্সের ভ্যালু যদি √10 হয়, আমি দেখতে পাচ্ছি এখানে কত? 5x, 6x আর 8x। তার মানে 5 6 30, 30 সাথে কত? না 240। 240 x³ আর x³ মানে কি? √10-এর হোল কিউব। তাহলে √10-এর হোল কিউব করলে কত হবে? 10√10। তার মানে আলটিমেটের ভ্যালু কত হবে? 2400 ইন্টু √10। তাহলে 2400 √10 দেখতে পাচ্ছি, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে যদি আমাকে বলা থাকে তিনটে সংখ্যার রেশিও এবং সেখান থেকে স্কোয়ারের সাম বলা থাকে, তাহলে আমি এক্স যদি না ধরি, তাহলে আমার কনসেপ্ট মাথায় রাখতে হবে। এবং এই কনসেপ্টের একটি অঙ্ক আমি 1000 ম্যাথ প্র্যাকটিস ক্লাস, যেটি হচ্ছে আমাদের পিএসসি এক্সামের জন্য, সেখানেও করিয়েছিলাম। সেখানে আমি তোমাদের খুব ভালো করে বুঝিয়েছিলাম যে এখানে স্কোয়ার আছে, ঠিক আছে? যদি স্কোয়ার থাকে, তাহলে এই 125-এর ভ্যালু 1250। তার মানে একের ভ্যালু মানে কি? বর্গের ভ্যালু। এক বর্গের ভ্যালু হচ্ছে কত? না 10। এক বর্গের ভ্যালু 10, মানে একের ভ্যালু কত হবে? √10। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে প্রত্যেক জায়গায় বর্গ করছি, মানে এক যেটা পাচ্ছি এক বর্গ এককের ভ্যালু, এক ইউনিটের ভ্যালু নয়, এক বর্গ ইউনিটের ভ্যালু হচ্ছে কত? না 10। তার মানে এক এককের ভ্যালু কত? √10। তাহলে আমাকে 240-এর ভ্যালু কত হবে? না 2400 ইন √10। 2400 √10, কারণ গুণফল করছি, 3বার গুণ করছি, তাহলে 3বার √10 গুণ করতে হবে। আর 3বার √10 গুণ করলে কত হবে? 10√10। তাহলে 240 ইন্টু 10√10, তার মানে 2400 √10 হবে এই প্রশ্নের সঠিক আনসার। তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি। চলে যাই পরের প্রশ্ন। বলা হয়েছে রবি স্টার্টেড এ বিজনেস বাই ইনভেস্টিং 50,000। খুব ভালো কথা। আফটার 6 months রাজু জয়েন্ট হিম অ্যান্ড ইনভেস্টেড অ্যান অ্যামাউন্ট 1 lakh ইন 1 year সিন্স রবি ইনভেস্টেড দে আর্নড এ প্রফিট অফ 63,000। হোয়াট ইজ দ্য রাজু শেয়ার অফ দ্য প্রফিট? তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা জানি যে প্রফিট ইজ ইকুয়াল টু কী হয়? না ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এই কনসেপ্ট আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে দেখতে পাচ্ছি রবি আছে আর বিজনেসে কে আছে? তার সঙ্গে রাজু। রবি প্রথমে বিজনেস স্টার্ট করেছে কত টাকা দিয়ে? 50,000 টাকা দিয়ে। তাহলে রবির এই যে 50,000 টাকা, সেটা 12 মাস কেটেছে, তাই তো? 1 বছর পর আমি হিসেব করছি কি? না প্রফিট। এই যে ইন 1 year সিন্স রবি ইনভেস্টেড দে আর্নড এ প্রফিট অফ 63,000। ঠিক আছে, রবি প্রথম স্টার্ট করেছিল, সেখান থেকে 1 বছর পরে যখন আমরা প্রফিট দেখছি, তখন দেখতে পাচ্ছি যে রবি 63,000 প্রফিট পেয়েছে। ঠিক আছে, তাহলে রাজুর প্রফিটের শেয়ার কত আমার নির্ণয় করতে হবে। তাহলে রবির টাকাটা আলটিমেট 12 মাস কেটেছে, 1 বছর কেটেছে, মানে 12 মাস কেটেছে। কিন্তু রাজুর টাকা কমাস কেটেছে। রাজু জয়েন করেছিল আফটার 6 months, আফটার 6 months। তাহলে রাজুর টাকা 1 বছরের মধ্যে 6 মাস কেটেছে। তার মানে এর 1 লাখ টাকা, রাজু কত টাকা নিয়ে এসেছিল? 1 লাখ টাকা।
সেটি কমাস কেটেছে 6 মাস। তাহলে এই দুটি টাকার টার্মের মধ্যে কমন যতগুলো শূন্য আছে সেগুলোকে আগেই তুমি অমিট করে দেবে, এগুলো লেখার দরকার নেই। ঠিক আছে, এখানেও দেখছি 4টে শূন্য কমন আছে, এখানেও 4টে শূন্যকে দেখতে পাচ্ছি কমন আছে, 4টে শূন্যকে তোমরা অমিট করে দাও। তাহলে 5:10, তাই তো? তার মানে দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পারি এখানে 1 ইউনিট আর এখানে 10 কাটলে মানে 2। তার মানে দেখো 1 × 12, এখানেও দেখতে পাচ্ছি 6 2 12, তার মানে 2:2 কাটাকুটি হয়ে গেল, মানে 1:1। তার আলটিমেট কী হলো? 1:1 গল্প হয়ে গেল। বলছে ইফ 1 year সিন্স রবি ইনভেস্টেড দে আর্নড এ প্রফিট অফ 63,000। আচ্ছা, দে আর্ন, তার মানে টোটালি দে আর্ন করেছে 63, মানে দুজনের সমান সমান আর্ন করেছে, তাই তো? তার মানে সমান সমান আর্ন করলে 63কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 63কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 31,500 প্রত্যেকে পেয়েছে, 31,500 প্রত্যেকে পেয়েছে। অপশান ডি হবে প্রশ্নের সঠিক আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। কারো কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই, কোনো অসুবিধা নেই। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 11-এ কী বলা হয়েছে? বলা হয়েছে টু মিক্সচার্স এ অ্যান্ড বি হ্যাভ দ্য ফলোয়িং কম্পোজিশন। মিক্সচারগুলো কী দিয়ে তৈরি হয়েছে? না কপার অ্যান্ড টিন। বলা হয়েছে মিক্সচার এর মধ্যে কপার আর টিনের রেশিও হচ্ছে 1:2। তাহলে দুটি মিক্সচার আছে, একটি হচ্ছে মিক্সচার এ এবং অপরটি হচ্ছে মিক্সচার বি। মিক্সচার এর মধ্যে কপার আর টিনের রেশিও কত? না কপার আর টিনের রেশিও হচ্ছে 1:2। আর মিক্সচার বি এর মধ্যে বলা হয়েছে যে কপার আর টিনের রেশিও হচ্ছে 1:3। তাহলে দেখবে যে মিক্সচার বি এর মধ্যেও কপার আর টিন বলা আছে কিনা। ঠিক আছে, এই অর্ডারটা মেনটেন হওয়া কিন্তু খুব দরকার। এখানে কপার টিন, এখানে টিন কপার যদি থাকে তাহলে আমাকে ঘুরিয়ে লিখতে হবে। ঠিক আছে, এই অর্ডারটা খুব ভালো করে দেখবে, এখানে কিন্তু প্রশ্নের ভ্যালু চেঞ্জ, প্রশ্নের পুরো আনসার চেঞ্জ হয়ে যাবে। তাহলে মিক্সচার বি এর মধ্যে কপার আর টিনের রেশিও কত? 1:3। ইজ নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক। এবার এই মিক্সচার এ আর মিক্সচার বিকে মিক্স করে অপর একটি মিক্সচার সি তৈরি করা হয়েছে। এবার মিক্সচার এ মিক্সচার বি কীরকম নেওয়া হয়েছে? না ইকুয়াল কোয়ান্টিটি নেওয়া হয়েছে, যতটা মিক্সচারে ততটাই মিক্সচার বি নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো মিক্সচার এর মধ্যে আমি যদি 1 ইউনিট কপার আর 2 ইউনিট টিন থাকে, তাহলে টোটাল কোয়ান্টিটি কত হচ্ছে? না 1 + 2 3 ইউনিট। সিমিলারলি মিক্সচার বি এর মধ্যে 1 ইউনিট কপার আর 3 ইউনিট টিন থাকে, তাহলে টোটাল কত হচ্ছে? না 4। তাহলে 3 আর 4 কি ইকুয়াল? না, তাহলে 3 আর 4 কি ইকুয়াল করতে হবে, কারণ কি দুটো থেকে ইকুয়াল কোয়ান্টিটি নেওয়া হয়েছে। তাহলে 3 আর 4 কি ইকুয়াল করবো কী করে? এলসিএম করে। 3 আর 4 এলসিএম কত? 12। তাহলে 3কে 12 বানাতে গেলে 4 দিয়ে গুণ, আর রেশিওর টোটালকে যদি 4 দিয়ে গুণ করতে হয়, প্রত্যেকটা টার্মকেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 × 1 করলে দেখো 4 হয়ে গেল, আর 4 × 2 করলে কত হয়ে গেল? না 8 হয়ে গেল। বোঝা গেল? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। সিমিলারলি এখানেও দেখো না 3 + 1 4, তাহলে 4কে 12 করতে হলে আমার 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে রেশিওর প্রত্যেকটা টার্ম 3 দিয়ে গুণ হবে, তাহলে 1 3 দিয়ে গুণ হলে 3, 3 3 দিয়ে গুণ হলে 9। তার মানে কত হলো এখানে? না এখানে হলো আমার 3 আর এখানে হলো 9। তাহলে এবার দেখো দুটো কী হয়ে গেল? না ইকুয়াল কোয়ান্টিটি হয়ে গেল, 3 × 4 12। ঠিক আছে, তাহলে এবার মিক্সচার সি তৈরি করবো কী করে? না মিক্সচার সি এর মধ্যে মিক্সচার এ আর বি থেকে কপার এসছে কতটা? না 4 + 3 7 ইউনিট, তাহলে যোগ করে দাও। আর টিন এসছে কতটা? না 8 + 9 17। তাহলে 7:17 অপশান এ হবে মিক্সচার সি এর মধ্যে কপার আর টিনের রেশিও। অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। বোঝা গেল প্রত্যেক? চলে যাই পরের প্রশ্নে। বলেছে এ ক্যান কাউন্ট 100 এগ ইন 4 মিনিট। খুব ভালো কথা, এ 100টি এগ কাউন্ট করছে, 100টি এগ কাউন্ট করছে 4 মিনিটে। আর বি ক্যান কাউন্ট দ্য সেম নাম্বার অফ এগ, মানে 100টি এগ কত মিনিটে? না 5 মিনিটে। তাহলে টাইম অ্যান্ড ওয়ার্কের গল্প। ঠিক আছে, তাহলে 4 মিনিটে করছে 100টা এগ, তার মানে 1 মিনিটে করবে 100/4, মানে 25টা এগ কাউন্ট। তাহলে এই 25টি কী হলো? না 25টা হচ্ছে এর এফিসিয়েন্সি, কর্মদক্ষতা। সিমিলারলি বি করছে কি সেম নাম্বার অফ, মানে 100টি 5 মিনিটে। তাহলে বি এর কর্মদক্ষতা কত? না বি এর কর্মদক্ষতা হচ্ছে 100/5, দ্যাট ইজ 20। ঠিক আছে, তাহলে হাউ মাচ টাইম উইল বি রিকোয়ার্ড ইফ দে ওয়ার্ক টুগেদার টু কাউন্ট 450 এগ। তাহলে যখন 450টা এগ কাউন্ট করতে হবে, মানে টোটাল ওয়ার্ক কত এখন? না 450। তাহলে 450 আমাকে এগ কাউন্ট করতে হবে। এ আর বি যদি একসঙ্গে করে তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? 25 + 20, দ্যাট ইজ হচ্ছে কত? না 45। 25 + 20 কত? 45। তাহলে টোটাল টাইম কত লাগছে? না টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি, না 450/45 = কত হবে? না 10 মিনিট। অপশান ডি হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই নেক্সট প্রশ্নে। বলা হচ্ছে এ ট্যাঙ্ক ইজ ফিল্ড বাই 3 পাইপ। খুব ভালো কথা, 3 পাইপ কোনটি কোনটি? না পাইপ এ, পাইপ বি অ্যান্ড পাইপ সি ইন 4 আওয়ার্স। তাহলে 3টে পাইপ একত্রে করছে, এ বি সি একত্রে ভর্তি করছে কত ঘন্টায়? না 4 ঘন্টায়। ভেরি গুড। পাইপ সি ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ পাইপ বি অ্যান্ড পাইপ বি ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ পাইপ এ। তাহলে এদের আলটিমেট কী হয়েছে? না বি আর সি এবং এর মধ্যে কী হয়েছে? এফিসিয়েন্সির তুলনা করা হয়েছে। ঠিক আছে, কীরকম তুলনা করা হয়েছে দেখো, খুব ভালো করে বুঝবে।
বলে যে পাইপ সি ইজ টোয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি, ঠিক আছে, অ্যান্ড পাইপ বি ইজ টোয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ পাইপ এ, লাস্টে কী আছে এ, তাহলে আমি সবসময় এখানে ধরে নেবো এর এফিসিয়েন্সি হচ্ছে 1, এর এফিসিয়েন্সি যদি 1 হয়, এর এফিসিয়েন্সি যদি আমার 1 হয়, তাহলে আমি কী পাবো না বি এর এফিসিয়েন্সি, বি ইজ টোয়াইস অ্যাজ ফার্স্ট, তার মানে কি বি এর এফিসিয়েন্সি কত 2। সিমিলারলি সি হচ্ছে টোয়াইস অ্যাজ ফার্স্ট অ্যাজ পাইপ বি, তাহলে সি এর এফিসিয়েন্সি কত 4। আচ্ছা, গল্প শেষ। এবার কী বলা হলো না হাউ মাচ টাইম উইল ইট বি টেক টু বাই পাইপ এ টু ফিল দ্য ট্যাঙ্ক, খুব ভালো কথা। তাহলে 1, 2, 4 হচ্ছে ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি, তাহলে একসঙ্গে করলে এফিসিয়েন্সি কত হবে না 1 + 2 + 4 দ্যাট ইজ 7 ইউনিট হচ্ছে এদের কি না একসঙ্গে কাজ করলে 1 ঘন্টায় কত ইউনিট কাজ হবে 7 ইউনিট। 4 ঘন্টা তারা কাজ করেছে, টোটাল ওয়ার্ক কত না 7 × 4 28 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার এই 28 ইউনিট ওয়ার্ক যদি এ একা করে, পাইপ এ যদি একা করে, তাহলে কত টাইম লাগবে ট্যাঙ্কটা ফুল করতে? তাহলে 28 ইউনিট এ করবে, মানে কি এ তার এফিসিয়েন্সি কত 1, তাহলে 1 এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি হবে টাইম, তাহলে 28/1 দ্যাট ইজ 28 আওয়ার্স হবে আমার কারেক্ট আনসার। অপশান ডি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। নেক্সট প্রশ্নে বলা আছে পার্সন হ্যাজ টু কভার এ ডিস্টেন্স অফ 8 কিলোমিটার ইন 1 আওয়ার। খুব ভালো কথা। তাহলে একজন মানুষকে কী করতে হবে 8 কিলোমিটার রাস্তা 1 ঘন্টায় কভার করতে হবে। তাহলে 8 কিলোমিটার রাস্তা, এই হচ্ছে টোটাল 8 কিলোমিটার রাস্তা ধরে নিলাম, এবং তাকে 1 ঘন্টায় কভার করতে হবে। তাহলে ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার, টাইম দেওয়া হয়েছে কত না 1 ঘন্টা। ওকে, এবার কী বলা হলো ইফ হি কভার্স 1/4 অফ দ্য ডিস্টেন্স। আচ্ছা, 1/4 মানে কি অবভিয়াসলি 2 কিলোমিটার, 8-এর 1/4 মানে কি 2 কিলোমিটার, তাহলে 1/4 মানে হচ্ছে কত 2 কিলোমিটার, 2 কিলোমিটার রাস্তা। 1/3 অফ দ্য টোটাল টাইম, 1/3 মানে হচ্ছে 1 ঘন্টার 1/3 মানে 1/3 মানে 1/3 ঘন্টায় কভার করছে, 1/3 ঘন্টা। তাহলে বলা হয়েছে হোয়াট শুড বি হিজ স্পিড বি টু কভার দ্য রিমেনিং ডিস্টেন্স ইন দ্য রিমেনিং টাইম সো দ্যাট দ্য পার্সন রিচেস দ্য ডেস্টিনেশন এক্স্যাক্টলি অন টাইম। তাহলে আমার 2 কিলোমিটার রাস্তা অলরেডি কভার হয়ে আছে, পড়ে আছে আর 6 কিলোমিটার রাস্তা। এই 6 কিলোমিটার রাস্তাকে আমার কত সময় টাইম কভার করতে হবে না 1-এর মধ্যে অলরেডি 1/3 নিয়ে নিয়েছি, মানে 2/3 ঘন্টায় কভার করতে হবে। তাহলে রিমেনিং ডিস্টেন্স আমার কত স্পিডে যেতে হবে না 6 বাই আমরা কি ডিস্টেন্স বাই টাইম, তাহলে 6/2/3 হবে আমার কারেক্ট আনসার। তাহলে 6 × 3/2 দ্যাট ইজ 9 কিলোমিটার পার আওয়ার হবে আমার রিমেনিং ডিস্টেন্স কভার করার জন্য স্পিড। তাহলে আমার নির্ণয় হবে অপশান ডি হবে আমার সঠিক আনসার। তাহলে আমাকে নির্ণয় করতে কী বলেছিল হোয়াট শুড বি স্পিড ফর দ্য রিমেনিং ডিস্টেন্স। ওকে, তাহলে রিমেনিং ডিস্টেন্সের স্পিড কত হলো না 9 কিমি/আওয়ার। চলে যাই পরের প্রশ্ন 15। কোশ্চেন অফ 15-এ বলা হয়েছে দ্য অ্যানুয়াল ইনকাম অফ রাম ইজ ₹5,62,400. হি স্পেন্ড 20% অফ দিস ইনকাম অন হাউস রেন্ট, 15% of this remaining income on food, and 30% of the income still remaining with him on children's education. That if the amount still remaining was saving, then which of the following amounts is closest to his actual saving? তাহলে সেভিং আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই ধরনের প্রশ্নের সমাধান করার জন্য খুবই ক্যালকুলেটিভ, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন কী করে ইজি করা যায়, প্রশ্নে বলা হয়েছে অ্যানুয়াল ইনকাম বলা হয়েছে 5,62,400। তাহলে আমি ধরে নেবো ইনকাম হচ্ছে কত 100, আমি ধরে নেবো টোটাল ইনকাম হচ্ছে 100। এবার 100-এর ওপর 20% সে কী করেছে না স্পেন্ড করেছে কী জন্য না হাউস রেন্টের জন্য। তাহলে আমি সবসময় এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে বলেছি, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে হোক বা ভোটের প্রশ্নের ক্ষেত্রে হোক, এই ধরনের প্রশ্ন ক্ষেত্রে আমি পজিটিভ দিকগুলো ভাববো, নেগেটিভ দিকগুলোকে আমি অমিট করতে থাকবো। 20% স্পেন্ড করেছে হাউস রেন্টের জন্য, তাহলে পড়ে আছে কত 80%। তাহলে 100-এর উপর 80% পড়ে আছে মানে 80 পড়ে আছে। তাহলে রিমেনিং ইনকাম কত 80, 100-এর মধ্যে 20 খরচা হয়ে গেছে, 80 পড়ে আছে। এবার এই 80-র ওপর থেকে আবার 15% কী করা হলো না ফুডের জন্য খরচা করা হলো। তাহলে 15% খরচা করা হয়, তাহলে পড়ে আছে কত না 85%, তাহলে 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত না 3/20। তাহলে 20-র মধ্যে 3 খরচা করা হয়েছে, তাহলে পড়ে আছে কত না 17। 20 থেকে 3 খরচা করলে পড়ে থাকে কত 17। তাহলে 80-র 17-র 20 এখন পড়ে আছে, 80-এর 17-র 20 এখন তার হাতে পড়ে আছে। তাহলে 20 4 80, তাহলে 17 4 কত আর 68। এবার 30% অফ দ্য রিমেনিং স্টিল 30% অফ দ্য ইনকাম স্টিল রিমেনিং উইথ হিম অন চিলড্রেন্স এডুকেশন। তাহলে এখান থেকেও আবার 68 থেকেও আবার 30% সে খরচা করেছে চিলড্রেন এডুকেশনের জন্য। তাহলে 70% তার সেভিংস আছে, তাই তো। তাহলে 68-এর 70%ই হচ্ছে তার কি সেভিং, আর 70% মানে কি 7/10, তার ফ্র্যাকশন ভ্যালু কত 7/10। তাহলে 68-এর 7/10 করলে পেয়ে যাবো তার সেভিং কত। তাহলে 7/10 গুণ করলে কত পাবো 68 × 7,
কত হচ্ছে না 7 56 6 5 7 6 42 হচ্ছে 47 মানে 47.6 হচ্ছে তার সেভিংস। এটাই হচ্ছে তার সেভিংস। তাহলে এর ভ্যালুই আমাকে নির্ণয় করতে হবে, তাই তো? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখো কী বলা হয়েছে না, তার টোটাল ইনকাম ছিল কত 562400, আমি ধরেছিলাম 100, তার মানে 100-এর ভ্যালুই হচ্ছে কত না 562400, কত গুণ না দুটো শূন্য বাদ দিলে 5624 গুণ, তাহলে 47.6-এর ভ্যালু কত হবে না 47.6 ইন্টু 5624 গুণ। ব্যাস এখানেই হচ্ছে পরীক্ষক একদম সব শেষ করে দিয়েছে। এই গুণটি করতে গেলে তোমার সময় অনেকটা স্পেন্ড হবে। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমি কী করবো, এই গুণফল যেটা বার করতে হবে সেটা এই অবধি স্টেপটা রেখে দিয়ে পরের প্রশ্নে চলে যাব, একদম লাস্টে আবার এই প্রশ্নটিতে ফিরে আসবো এবং এই গুণটি করে আমি আনসার নির্ণয় করবো। কারণ এখানে প্রত্যেকটা অপশান একদম খুব কাছাকাছি, ঠিক আছে? তো এই অপশান দেখে আনসার করা, অপশান এলিমিনেট করে আনসার নির্ণয় করা কিন্তু খুবই কষ্ট সাপেক্ষ এবং করা যাবে না বললেই চলে, ঠিক আছে? তাহলে আমাকে কোনটি করতেই হবে এবং গুণটি করলে দেখবো আমার আনসার আসবে কত না অ্যাপ্রক্স 276703। অপশান বি হবে প্রশ্নের কারেক্ট আনসার। তো বোঝা গেল আশা করি প্রত্যেকের। চলে যাই পরের প্রশ্নে। The time taken by a boat to go 7 কিমি downstream is the same as the time taken by it to go 3 কিমি upstream. খুব ভালো কথা, খুব ভালো করে শুনবে প্রশ্ন। বলছে একটি বোট 7 কিলোমিটার কিসে যাচ্ছে, ডাউনস্ট্রিমে যাচ্ছে, 7 কিলোমিটার যাচ্ছে ডাউনস্ট্রিমে। আর কি যাচ্ছে না 3 কিলোমিটার যাচ্ছে আপস্ট্রিমে। কিন্তু এই দুই ক্ষেত্রেই সময় লাগছে সেম। দ্য টাইম টেকেন বাই দ্য বোট ইজ দ্য সেম। তাহলে এই জায়গাগুলোর উপর ফোকাস করতে হবে। যদি টাইম কনস্ট্যান্ট হয়, টাইম কী হয় যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কি হবে না ডিস্টেন্স রেশিও ইজ ইকাল টু স্পিড রেশিও হয়ে যাবে। বোঝা গেল? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এই কনসেপ্টটি আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। যদি টাইম কনস্ট্যান্ট থাকে তাহলে ডিস্টেন্স রেশিও হবে কি স্পিড রেশিও। তাহলে দেখো 7 কিলোমিটার ডাউনস্ট্রিমে গেছে আর 3 কিলোমিটার গেছে আপস্ট্রিমে, তাহলে ডাউনস্ট্রিম এবং আপস্ট্রিমের স্পিড রেশিও কত হবে না ডিস্টেন্স রেশিওর সঙ্গে সমান 7:3, কারণ টাইম কনস্ট্যান্ট আছে, টাইম সেম আছে। তাহলে আমি কী পেয়ে গেলাম 7 আর 3 পেয়ে গেলাম এদের ইন্ডিভিজুয়াল মানে ডাউনস্ট্রিমের স্পিড এবং আপস্ট্রিমের। তুমি 7কে বা 3কে বলতে পারো বা 7 ইউনিট 3 ইউনিটে ভাবতে পারো, কোনো ব্যাপার না। বলেছি ইট ক্যান গো 14 কিমি আপস্ট্রিম। আচ্ছা 14 কিলোমিটার আপস্ট্রিম যাচ্ছে এবং সেম ডিস্টেন্স ডাউনস্ট্রিম মানে 14 কিলোমিটার ডাউনস্ট্রিমে যাচ্ছে। টোটাল টাইম লাগছে 6×2 ঘন্টা। 2×3=6, এটা পরে হয়ে গেছে, এরকম আছে 6×2 ঘন্টা, ঠিক আছে? তাহলে 14 কিলোমিটার আপস্ট্রিমে গেলে 14 কিলোমিটার আপস্ট্রিম ও 14 কিলোমিটার ডাউনস্ট্রিমে টোটাল টাইম কত লাগছে? ডাউনস্ট্রিমের স্পিড আছে 7, তাহলে 14/7, আর আপস্ট্রিমের স্পিড কত 3, তাহলে 14/3। তাহলে এই হচ্ছে আমার টোটাল টাইম। 14/7 করলে কত 2, আর 14/3কে আমি কত লিখতে পারি না 14/3কে আমি লিখতে পারি 3×4=12, 4×2=3। তাহলে দেখো 4+2 6×3 হচ্ছে, 6×2=3 হচ্ছে, আর এখানেও দেখো 6×2=3 দেওয়া আছে। তাহলে আমি যেটা ধরেছি 7 আর 3 সেটা একদম কারেক্ট অপশান ধরেছি। তাহলে হাউ মাচ টাইম উইল ইট টেক টু 16.8 কিলোমিটার আপস্ট্রিম। তাহলে আমি পেয়ে গেলাম কি না এই যে আমি স্পিড ধরেছিলাম 7 আর 3, এটি একদম কারেক্ট স্পিড। তাহলে আমি নির্ণয় করেছি 16.8 কিলোমিটার আপস্ট্রিমে যেতে কত সময় লাগবে। তাহলে ডিস্টেন্স বাই কি স্পিড পেয়ে যাবো আমি টাইম, তাই তো? তাহলে ডিস্টেন্স কত 16.8, স্পিড কত আমি দেখলাম না 3, তাহলে 16.8/3 মানে 3×5=15, 3×6=18, 5.6। অপশন সি হবে প্রশ্নের সঠিক সমাধান। এই প্রশ্নটি নেওয়া হয়েছে কোথা থেকে? এনটিপিসি সিবিটি 2 লেভেল 2। খুব অসাধারণ একটি প্রশ্ন, তাই খুব ভালো করে বুঝবে যে এই পার্টটি হচ্ছে এই প্রশ্নের মেন পার্ট, যেখানটা আমার তোমাকে খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? যে 14/7 + 14/3 করে যে 6×2=3 আসছে, এটি অ্যাকচুয়াল টাইমের সঙ্গে সেম হয়ে গেছে। তাই আমার এই 7 এবং 3 যে দুটো আমি ধরেছিলাম ডাউনস্ট্রিম আপস্ট্রিমের স্পিড, এবং সেটি হচ্ছে কারেক্ট। এর আলটিমেট কোনো মাল্টিপল হতো বা এর কোনো ফ্যাক্টর হতো 7 আর 3-এর, কিন্তু আমি এক্স্যাক্ট ফিগারে ধরেছি, সেটা একদম ম্যাচ হয়ে যায়, তাই এটাই হচ্ছে আমার কারেক্ট অপশন, ঠিক আছে? চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 17-এ কী বলা হয়েছে? এ dishonest shopkeeper claims to sell rice at the cost price of 95 per kg. তাহলে বলা হয়েছে যে একজন ডিসঅনেস্ট শপকিপার, সে বলছে, সে ক্লেম করছে যে আমি আমার চাল কস্ট প্রাইসে বা ক্রয় মূল্য দিয়ে বিক্রি করছি। ক্রয় মূল্য কত না 95 per kg, ওকে? কিন্তু বাট দ্য ওয়েট হি ইউজেস হ্যাজ 1 kg রিটেন অন ইট। বাট সে যে বাটখারা ইউজ করছে সেই বাটখারার ওপর 1 কেজি তো লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটি 950 গ্রামের সঙ্গে সমতুল্য, ঠিক আছে? মানে 1 কেজির সঙ্গে 1 কেজির পরিবর্তে সে 950 গ্রাম দিচ্ছে, তার মানে সে বাটখারায় ঠকাচ্ছে মানে ওয়েটে ঠকাচ্ছে। তাহলে 1000 গ্রাম দেওয়ার কথা
হাজার গ্রাম দেওয়ার কথা, দিচ্ছে সে কত গ্রাম, না 950 গ্রাম। তার মানে 950 গ্রাম সে কিন্তু তার পকেট থেকে যাচ্ছে, সে বলছে 1000 গ্রামের দাম নিচ্ছে, তাই তো। 950 গ্রামের পরিবর্তে সে 1000 গ্রামের দাম নিয়ে নিচ্ছে, কিন্তু তার ঝুলি থেকে 950 গ্রামই যাচ্ছে। তাহলে এই যে 50 গ্রামের এক্সট্রা দাম, সেটাই তার প্রফিট। তার মানে যদি আমি দেখি যে বাটখারায় তার কত প্রফিট হচ্ছে বা ওয়েটে তার কত প্রফিট হচ্ছে, তাহলে বলবো 50 গ্রামের দাম তার প্রফিট হচ্ছে, 50 গ্রামের যে কস্ট প্রাইস সেটাই তার প্রফিট হচ্ছে, 50 গ্রামের যে কস্ট প্রাইস সেটাই তার প্রফিট। তাহলে আমরা নির্ণয় করতে কী বলেছে, দ্য প্রফিট হি দাস আর্নস অন সেলিং রাইস হ্যাভিং অ্যান অ্যাকচুয়াল ওয়েট অফ 100 কেজি। তাহলে 900, এই যে 50 গ্রাম যে আমি প্রফিট করছি, সেটা কত গ্রাম আলটিমেট বিক্রি করে, না 950 গ্রাম বিক্রি করে, ঠিক আছে। 900 যখন অ্যাকচুয়াল, এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়েট আর এটা হচ্ছে ফলস ওয়েট, ওকে, ফলস ওয়েট। তাহলে অ্যাকচুয়াল ওয়েট যখন 950 গ্রাম, তখন তার প্রফিট হচ্ছে 50 গ্রাম। অ্যাকচুয়াল ওয়েট যখন 950 গ্রাম, তখন তার 50 গ্রামের দাম, 50 গ্রামের সিপি তার কী হচ্ছে, প্রফিট হচ্ছে, ওকে। তাহলে যখন অ্যাকচুয়াল ওয়েট 1000 কেজি বা 100 কেজি, তাহলে 100 ইন্টু 1000 গ্রাম, তখন তার কত গ্রামের সিপি প্রফিট, কত গ্রামের সিপি তার প্রফিট হবে, সেটা আমি পেয়ে যাব কী করে, না 50 বাই 950 ইন্টু 100 ইন্টু 1000 করে। তাহলে এই এত কেজির সিপি বা এত গ্রামের সিপি তার কী হবে, এত গ্রামের সিপি হচ্ছে তার প্রফিট হবে, ঠিক আছে। এটাকে যদি কেজিতে ট্রান্সফার করি, তুমি কী করবে না, এই 1000 পার্টটাকে খালি অমিট করে দেবে। তাহলে এত কেজির সিপি তার কী হচ্ছে, প্রফিট হচ্ছে। তাহলে এত কেজির সিপি কত হবে, আমরা জানি যে 1 কেজির সিপি হচ্ছে কত, 95 টাকা। তাহলে 50 বাই 950 ইন্টু 100, এই এত কেজির সিপি কত হবে, না ইন্টু 95, ব্যাস 95, এখানে দেখো একটা শূন্য অমিট হয়ে গেল এখান থেকে, তাহলে 500 হচ্ছে তার প্রফিট, রুপিস 500 তার প্রফিট হয়ে গেল। অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। তো আশা করি বোঝা গেল। তাহলে আমাকে শুধু মনে রাখতে হবে একটি কনসেপ্ট, যে কত সে বিক্রি করছে, দেখাচ্ছে কত, বাট অ্যাকচুয়ালি তার পকেট থেকে যাচ্ছে কত। সে দেখাচ্ছে 1000 গ্রাম, কিন্তু অ্যাকচুয়ালি যাচ্ছে 950 গ্রাম। তার মানে কোয়ান্টিটি তার প্রফিট হচ্ছে 50 গ্রামের সিপি। আর 50 গ্রামের সিপি বার করতে পারলেই আমি পেয়ে যাব যে 950 গ্রামের সিপিতে তার কত প্রফিট হচ্ছে, ঠিক আছে। তার মানে 950 গ্রামে তার 50 গ্রামের সিপি প্রফিট হচ্ছে। অ্যাকচুয়ালি 1000 কেজি তার যদি বাটখারার অ্যাকচুয়াল ওয়েট হয়, তাহলে তাতে কত তার প্রফিট হবে, না কত কেজির সিপি প্রফিট হবে, তাহলে সেটা বের করে ফেললাম। আমি জানি কি 1 কেজির সিপি হচ্ছে 95 টাকা, তাহলে যে প্রফিট, যত কেজির সিপি প্রফিট হচ্ছে, তত ইন্টু 95 করলেই আমি পেয়ে যাবো কি কারেক্ট আনসার। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরে চলে যাই পরের প্রশ্নে। Two successive discounts of 40% and 60% on a deal are equivalent to a single discount. তাহলে 40% আর 60%-এর আমাকে সিঙ্গেল ডিসকাউন্ট নির্ণয় করতে হবে। তাহলে আমরা সবাই জানি যে a প্লাস বি মাইনাস এ বি বাই 100 হচ্ছে আমার ডাইরেক্ট ফর্মুলা, তাই তো। তাহলে a প্লাস বি মানে 40 প্লাস 60 কত, 100, মাইনাস 40 ইন্টু 60 বাই 100, দুটো শূন্য অমিট হয়ে যাবে, মানে 24, আর 100 মাইনাস 24 মানে 76 হবে এই প্রশ্নের সঠিক সমাধান, অপশান এ। চলে যাই পরের প্রশ্নে। বলা হচ্ছে টু ব্যাঙ্কস এ অ্যান্ড বি অফার্ড লোন অ্যাট 4.5% অ্যান্ড 5.5% পার অ্যানাম রেসপেক্টিভলি। দেখো এখানে আমি অলরেডি মার্ক করে রেখেছি, দুটি ব্যাঙ্ক দুরকম ইন্টারেস্ট। ফার্স্ট ব্যাঙ্ক এ ব্যাঙ্কের ইন্টারেস্ট হচ্ছে 4.5% অ্যান্ড বি ব্যাঙ্কের ইন্টারেস্ট হচ্ছে 5.5% পার অ্যানাম রেসপেক্টিভলি। সে লোন দিচ্ছে এই ইন্টারেস্ট রেটে। রমেশ কী করছে না 2 লাখ টাকা লোন নিয়েছে ফ্রম ইচ ব্যাঙ্ক, দুটি ব্যাঙ্ক থেকেই, ওকে। ফাইন্ড দ্য পজিটিভ ডিফারেন্স ইন দ্য অ্যামাউন্টস অফ সিম্পল ইন্টারেস্ট পেড টু দ্য ব্যাঙ্ক বাই রমেশ আফটার 2 years। আচ্ছা, তাহলে দেখো দুটি ব্যাঙ্ক আছে, কী কী না ব্যাঙ্ক এ আর ব্যাঙ্ক বি। ব্যাঙ্ক এর ইন্টারেস্ট রেট কত, না 4.5%। ব্যাঙ্ক বি এর ইন্টারেস্ট রেট কত, 5.5%। তাহলে টাইম কত দেওয়া আছে, 2 বছর। তাহলে 2 বছরের 4.5% রেট হারে টোটাল ইন্টারেস্ট কত হবে, মানে এসআই পার্সেন্টেজ কত হবে, তুমি বলতে 4.5 ইন্টু 2 মানে 9%, আর 5.5 ইন্টু 2 মানে হচ্ছে 11%, তাই তো। তাহলে 9% দেওয়া হচ্ছে, এখানে 11% দিয়ে, তাহলে ইন্টারেস্টের ডিফারেন্স কত, না 2%। তাহলে সেটাই আমাকে জানতে চাইছে যে ফাইন্ড দ্য পজিটিভ ডিফারেন্স ইন দ্য অ্যামাউন্টস অফ সিম্পল ইন্টারেস্ট পেড টু দ্য টু ব্যাঙ্কস বাই রমেশ। তাহলে 2% হচ্ছে আমার কী হচ্ছে, না ইন্টারেস্ট বেশি দিচ্ছে, বাট ডিফারেন্স হচ্ছে দুটো ব্যাঙ্কের মধ্যে ইন্টারেস্ট রেটের মধ্যে। তাহলে 2% কার ওপর, অবভিয়াসলি প্রিন্সিপালের ওপর, বা যত টাকা লোন নেওয়া হয়েছে, তাহলে 2% অফ 2 লাখ হচ্ছে আমার কারেক্ট আনসার।
তাই তো 2% অফ 2 লাখ মানে হচ্ছে কত 4000, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক আনসার। চলে যাই পরের প্রশ্ন 20 নম্বর কোশ্চেন্স। এ সার্টেন সাম অ্যামাউন্টস টু 98,494 অ্যাট দ্য রেট অফ 15% পার অ্যানাম ইন 2 years। খুব ভালো কথা। তাহলে বলা হলো 98,494 টাকা কী হয়েছে না অ্যামাউন্ট পাওয়া গেছে কোনো একটা প্রিন্সিপালের ওপর, যেখানে রেট অফ ইন্টারেস্ট বলা হয়েছে 15% পার অ্যানাম, কত টাইম না 2 বছর টাইমে। আর বলা হয়েছে যে ইন্টারেস্ট এখানে কম্পাউন্ডেড 8 মান্থলি দেওয়া হচ্ছে। তাহলে 15% পার অ্যানাম, এই জায়গাটি খুব ভালো করে বুঝতে হবে, 15% পার অ্যানাম। আর সেটাকে আমি যদি বলি যে 8 মান্থলি কত ইন্টারেস্ট রেট হচ্ছে, আমি কী করে বার করবো? তাহলে 15% পার অ্যানাম মানে হচ্ছে 15% আমি 1 বছর বা 12 মাসের ইন্টারেস্ট। তাহলে 1 মাসের ইন্টারেস্ট কত বাই 12, 8 মাসের ইন্টারেস্ট কত ইন্টু 8। ওকে, তাহলে এই যে ভ্যালুটি বেরোবে সেটা হচ্ছে পার 8 মান্থ, প্রত্যেক 8 মাসে কত করে ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে দেখো 4 2 8, 4 3 12, 3 5 15, তার মানে হচ্ছে 10% করে প্রত্যেক 8 মাসে আমার ইন্টারেস্ট দিতে হচ্ছে। ওকে, তাহলে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/10, তার মানে 10 টাকায় 1 টাকা, মানে আলটিমেট 11/10 গুণ হচ্ছে, মানে এ বাই পি করলে আমি কী পাবো 11/10। 10 টাকায় যদি আমি ব্যাংকে রাখি, আমি 1 বছর পর আমাকে 1 টাকা ইন্টারেস্ট দিয়ে 11 টাকা দিতে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে 10 টাকা রাখলে আমি 1 বছর পর, 1 বছর পর না 8 মাস পরে আমি 11 টাকা পাচ্ছি। ওকে, তাহলে পি যদি আমার প্রিন্সিপাল হয়, তাহলে তার উপর 11/10 গুণ কবার হয়েছে না 3 বার হয়েছে। তাহলে 8 মান্থলি করে আমার 2 বছরের মধ্যে কতবার 8 মান্থ আসবে, তাহলে 2 বছর মানে 24 মাস, আর 24 মাসের মধ্যে 8 কতবার আছে 3 বার আছে, 3 বার, 8 3 24 হয়। তাহলে 3 বার আমার কী হবে টাকার উপর ইন্টারেস্ট ক্যালকুলেট হবে, তাই তো। তার মানে কি আলটিমেট 898,494 এই টাকাটি হচ্ছে অ্যামাউন্ট। এটি এসেছে কী করে ভালো করে বুঝবে এই জায়গাটি। প্রথমে আমার প্রিন্সিপাল নিয়ে আমি ব্যাংকে গেছিলাম, সেই প্রিন্সিপালটি 1 বছর পরে 11/10 গুণ হয়ে পি ইন্টু 11/10 হয়েছে। তারপরে আবার 11/10 গুণ হয়ে কী হয়েছে না পি ইন্টু 11/10 হোল স্কোয়ার হয়েছে। আর তারপরে আবার 11/10 গুণ হয়ে পি ইন্টু 11/10 হোল কিউব হয়েছে, এবং সেটারই ভ্যালু বলা হয়েছে কত 98,494। তাহলে আমাকে যদি 98,494 থেকে পিতে চলে আসতে হয়, তাহলে আমি কী করবো, জাস্ট 11/10 উল্টে দেবো, 10-এর 11 গুণ করে দেবো, তাহলেই আমি পেয়ে যাবো। বোঝা গেলো আশা করি সবার। তাহলে আমি কী বলবো না প্রিন্সিপাল কী করে পাবো না 98,494 ইন্টু 10/11 ইন্টু 10/11 আবার ইন্টু 10/11 আবার ইন্টু 10/11। তাহলে এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল। এবার কী বলা হলো না হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট পেয়েবল অন দ্য সেম সাম অ্যাট দ্য সেম রেট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি বা ইয়ারলি। তাহলে যদি ইয়ারলি দেওয়া হয় তাহলে 15%ই দেওয়া হবে, তাই তাহলে কবার দেওয়া হবে, 2 বার দেওয়া হবে, 2 years ইয়ারলি দেওয়া হচ্ছে। আর 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত না 15%-এর ফ্র্যাকশন হলো 3/20, তার মানে 20 টাকা ব্যাংকে রাখলে 1 বছর পরে 3 টাকা পাই, মানে টাকাটি কত ফোল্ড হচ্ছে না 23-20 গুণ হচ্ছে, তাই তো। 20 টাকায় 3 টাকা ইন্টারেস্ট জুড়ে আলটিমেট 23 টাকা পাচ্ছি, তার মানে 23-20 গুণ হচ্ছে। এবার 23-20 কতবার হবে, 2 বার হবে, ব্যাস গল্প শেষ। ব্যাস কাটাকুটি করে ফেলো, 11 দিয়ে দেখো কাটাকুটি যাচ্ছে এখানে, 11 8 88 104, মানে 11 9 99 59, 11 5 55, 11 4 44, আবার একবার 11 দিয়ে যাচ্ছে, 11 8 88 15 11 11 4 44, আরও একবার 11 দিয়ে যাচ্ছে, 11 7 77, 11 4 44 74, তাই তো। আর দেখতে পাচ্ছি এখানে 2 শূন্য 100, আর এখানে হচ্ছে 20, মানে 5, এখানে 4, 2 5 10, আর এখানে 2 2 4, আর 2 এখানে 74, মানে 37। তাহলে 37 ইন্টু 5 ইন্টু 23 ইন্টু 23, তাহলে আমার আলটিমেট অ্যামাউন্ট কত পেলাম না 37 ইন্টু 5 ইন্টু 23 ইন্টু 23। এই পুরো গুণফলটি হবে আমার কারেক্ট আনসার। এই যদি গুণটা আমরা করতে পারি, কিন্তু গুণ করার কোনো প্রয়োজন নেই। দেখো এর মধ্যে একটি দেখতে পাচ্ছি 37 হচ্ছে এর ফ্যাক্টর। তাহলে 37-এর ডিভিসিবিলিটি রুল জানা থাকলে এই প্রশ্নটির সমাধান করতে বেশি সময় লাগবে না। 37-এর ডিভিসিবিলিটি রুল কি তোমাদের জানা আছে? জেনে নিয়ে এসো। দেখো অপশান এতে আমি কি দেখতে পাচ্ছি 97865, এই অপশানটা ধরেই আমি কাজ করব, 97865। এবার এই সংখ্যাটি 37 দিয়ে বিভাজ্য কিনা সেটি আমায় চেক করতে হবে। এই 4টে অপশানের মধ্যে যেটি হবে 37 দিয়ে বিভাজ্য সেটাই হবে কারেক্ট আনসার, সেটাই হবে আমার কারেক্ট আনসার। তাহলে 37-এর ডিভিসিবিলিটি রুল কী বলে, এই 97865-এর মধ্যে ইউনিট ডিজিট কত, 5, তাহলে 5কে 11 গুণ করো, 5কে কত গুণ করো 11 গুণ করো, 11 গুণ করলে কত হয় 55 হয়, তাই তো। 55 বাকি সংখ্যা থেকে বিয়োগ করে দাও, 9786 থেকে 55 বিয়োগ করে দাও, কত পড়ে থাকে 5 থেকে 6 1 3
7 আর 9, তাহলে 9731, তাহলে এইটিও 37 ডিভিজিবল যায় কিনা সেটা আমার নির্বাচন করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আবার এই 9731 থেকে ইউনিট ডিজিট কি দেখতে পাচ্ছি 1, তাহলে 1কে 11 গুণ করলে কত পাবো 11, তাহলে 1কে বাদ দাও, বাকি সংখ্যা থেকে 11 বিয়োগ করে দাও, তাহলে 962, তাই তো। এবার 962 37 দিয়ে ভাগ যায় কিনা সেটাও আমি ভাগ করে দেখতে হবে, দরকার কি। তাহলে আবার 962 এর ওপর সেম পারফরমেন্স করো, 962 থেকে 2কে বাদ দিয়ে দাও, তাহলে 2 × 11 করলে কত হয় 22, আর 22 96 থেকে বিয়োগ করে দাও, কত পড়ে থাকে 2 থেকে 4, আর এখানে হচ্ছে 7 74, আর 74 তো 37 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 37 দুগুণে 74, তার মানে অবভিয়াসলি এই 97865 এই সংখ্যাটিও 37 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, তার মানে অপশন এ হবে এই প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে।